নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাছে দূরের সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুরদার গল্প। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন আর দেরি নয়, শুরু করা যাক আজকের গল্প, ঠাকুরদার গল্প। অনেক দিন আগের কথা। একালে সে জিনিস শুনলে ভাববে গল্প কথা বুঝি, কিন্তু সেকালে দেশের সামাজিক অবস্থা ছিল অন্যরকম। তখন ওরকম সম্ভব ছিল। কিন্তু সে যাক, এখন আসল গল্পটাই বলি। আমার তখন বয়স 20-21 বছর। একহারা চেহারা, মাথায় বাবরি চুল, গায়ে যথেষ্ট শক্তিও রাখি, খেতেও পারি খুব। ভোজসভার নামকরা খাইয়েছিলেন সেকালে আমার পিতামহ, তোমাদের বৃদ্ধ প্রপিতামহ ঈশ্বর বিষ্ণুরাম রায়। সার সার জমিদার বাড়িতে দুর্গোৎসবের নিমন্ত্রণে পুরো খাওয়ার পর এক হাঁড়ি রসগোল্লা খেয়ে ধুতি চাদর আদায় করে এনেছিলেন। সকলে বলতো নিমাই বংশের নাম রাখবে, তাঁর ডাকনাম ছিল নিমাই। তখন আষাঢ় মাসের শেষ, ঘোর বর্ষা সেবার। বাবা তার আগের বছর মারা গিয়েছেন, সুতরাং 22 বিঘে ব্রহ্মোত্তর আমন ধানের জমিতে ধান রোয়ার ভার পড়ল আমার ঘাড়ে। বড় দাদা কুসঙ্গে মিশে অল্প বয়সে গাঁজা ধরেছিলেন। পাড়া গাঁয়ে যা হয়ে থাকে, গাঁজা খাওয়ার দলে তারই সমবয়সী লোক ছিল অনেক। তারা কুপরামর্শ দিয়ে আমাদের পৈতৃক জমি ফাঁকি দিয়ে মৌরসি নেবার চেষ্টা করলে। একদিন দাদা এসে বললেন, এই দেখ, ওই খালপাড়ের জমিটা চাইছে একজন, বেশ মোটা সেলামি, দিবি? আমি দাদার নির্বুদ্ধিতা দেখে অবাক হয়ে গেলাম। আমার চেয়ে বয়সে বড়, অথচ তাঁর এরকম বুদ্ধি। কে এমন সুপরামর্শ দিয়েছে কি জানি। আমি বললাম, তা কত সেলামি দিচ্ছে? বিঘে 15 টাকা। হ্যাঁ, কিন্তু দাদা, জমিগুলো তো চিরদিনের মতো হাতছাড়া হয়ে যাবে। আরে তাতে কি, এখন 70-80 টাকা তবু হাতে আসবে। না দাদা, এতে আমার মত নেই। সেই থেকেই দাদার সঙ্গে আমার মতভেদ হয়ে গেল। তিনি আর আমার সঙ্গে কথা বলেন না। মায়ের সঙ্গে বলেন তার অংশের জমি তিনি আলাদা করে নেবেন, নিজের জমি যা খুশি করবেন, এতে কার কি বলবার আছে ইত্যাদি। আমরা চাষিবাসী গৃহস্থ, ধান ছাড়া অন্য আয় নেই, জমি ছাড়া অন্য সম্পত্তি নেই। তারপর আষাঢ় মাস এলো, ধান রোয়ার সময়। দাদা কিন্তু জমির দিকে একবারও গেলেন না, 1 পয়সা সাহায্যও করলেন না। আমি ভেবেচিন্তে মোস্তফাপুরের কাজী সাহেবদের বাড়ি গিয়ে হাজির হলাম। মোস্তফাপুরের কাজীরা বেশ অবস্থাপন্ন, তবে বুড়ো কাজী সাহেব শুনেছিলাম খুব রুক্ষ মেজাজের মানুষ। কিন্তু আমার তখন আর কোনো উপায় ছিল না। কাজী সাহেবের বাড়ি বেশ দোমহলা কোঠা, বাইরে লম্বা বৈঠকখানা। কাজী আব্দুর রহমান বসে হুঁকোয় তামাক খাচ্ছিলেন। আমায় দেখে বললেন, কোথা থেকে আসা হচ্ছে? তারপর আমার পরিচয় পেয়ে বললেন, ও, আপনি বিষ্ণুরাম রায়ের নাতি? তা কি মনে করে? আমায় কিছু টাকা ধার দিতে হবে দয়া করে, বিশেষ দরকার।
হাতে রোয়ার খরচ কিছুই নেই। না না, টাকা হবে না, টাকা হবে না কাজী সাহেব, না দিলে যে আমার কোনো উপায় নেই। এই 3 ক্রোশ রাস্তা রোদ্দুরে হেঁটে এসেছি। আসলে আমার দাদা মানুষ নন, তিনি কিছু দেখাশুনো করলে আজ এই কষ্ট হয় আমার। ধান রোয়া না হলে সারা বছর চালাবো কি করে বলুন? আহ, তা বেশ, আপনাকে এখানে আহারাদি করতে হবে, বুঝেছেন? ছেলে মানুষ, এত খালি রাস্তা হেঁটে এসেছেন এমন সময়, বাড়ি ফিরে যাবেন সে তো হবে না। আমাদের প্রজা আছে 1 ঘর নাপিত, এই পাশেই তাদের বাড়ি। আপনি গোয়ালে রান্না বান্না করুন, আমি জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি, তারাই জলটা তুলে দেবে। আর নতুন হাঁড়ি কুমোর বাড়ি থেকে আনিয়ে দিচ্ছি। আপাতত আহারাদি করে সুস্থ হন, তারপর ওবেলা কথাবার্তা হবে কোন। যান, এখন স্নান সেরে আসুন দেখি দিঘি থেকে। দিব্যি সরু চালের ভাত, কই মাছের ঝোল, গাওয়া ঘি, টাটকা দুধ, মর্তমান কলা আর আখের গুড়ের পাটালি ইত্যাদি দিয়ে পরিতোষপূর্বক ভোজন পর্ব সমাধা হল। কাজী সাহেবের আতিথ্যের ও সৌজন্যের জন্য তাঁকে ধন্যবাদ দিতে গেলাম দুপুরের পর, কিন্তু তিনি সে কথায় কান না দিয়ে বললেন, তা কত টাকা দিলে আপনার জমি রোয়া হয়? কত বিঘে জমি? তা 11 বিঘে হবে। হিসেব করে টাকা গুনে আমার হাতে দিয়ে বললেন, না, যখন জমি ছাড়া ভরসা নেই তখন আমার পরামর্শ শুনুন। আপনি লাঙল গরু কিনুন, বুঝলেন? পরের লাঙলের ভরসায় চাষ চলে না। আরে হাতিয়ার না থাকলে কি লড়াই হয়? হ্যাঁ। কিন্তু কাজী সাহেব, টাকা কোথায় পাই বলুন? লাঙল গরু করতে গেলে এখন অন্তত 100 টাকা তো দরকার। ও আচ্ছা, যেদিন আপনি আজকের টাকা শোধ দিতে আসবেন সেদিন না হয় এ সম্বন্ধে কথাবার্তা বলা যাবে, আজ নয়। বাড়ি ফিরে আসতেই মা সব শুনে বললে, খুব ভদ্রলোক ওরা, আমার 2 গাছা বালা আছে, বাঁধা দিয়ে কাজী সাহেবের টাকাটা দিয়ে আয়। আমি বললাম, বেশ কথা মা। সেই টাকা ফেরত দিতে গিয়ে কাজী সাহেব গরু কিনবার জন্য আমায় 100 টাকা আবার ধার দিলেন। আমায় বললেন, শুনুন, আজ 33 বছর লোককে টাকা আর ধান কর্জ দাদন দিয়ে আসছি। এ আমাদের 7 পুরুষের ব্যবসা। যে মহাজন খাতক চেনে না সে মহাজন নয়। আপনি টাকা নিয়ে যান, দলিল দিতে হবে না, যান। এইভাবে সেই আষাঢ় মাসে ধান রোয়া আমি নিজের চেষ্টায় শেষ করলাম। বাংলা 1282 সাল। তখন 3.5 টাকায় উৎকৃষ্ট আমন চাল 1 মণ পাওয়া যায়। পাকি ওজনের গাওয়া ঘি এই গ্রামে বসেই 12 আনা সের কিনেছি, দুধ 16 সের টাকায়। সেসব এখন বললে রূপকথা বলে মনে হবে। গ্রামে পীতাম্বর ঘোষ বলে একজন প্রজা আমাদের ছিল। গরু কেনা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করলাম। সে বললে, বাবা ঠাকুর, গঙ্গাপালে একটা হাট আছে,
সেখানে সস্তায় বলদ পাওয়া যায়। একবার আমি সেখান থেকে গরু কিনে এনেছিলাম। তা না হয় চলুন সেখানে, আমিও যাব। মায়ের সম্মতি নিয়ে পীতাম্বরের সঙ্গে হাঁটা পথে রওনা হলাম। সঙ্গে কাজী সাহেবের দেওয়া সেই 100 টাকা। গেজের মধ্যে কাঁচা টাকা নিয়ে কোমরে বেঁধে নিয়েছি পীতাম্বরের পরামর্শে। তখনকার আমলে রাস্তাঘাটে চোর ডাকাতের বিশেষ ভয় ছিল। মা পীতাম্বরকে তুলসী গাছ ছুঁয়ে দিব্যি করিয়ে নিলেন, সে যেন আমাকে একা রেখে পথের মধ্যে কোনো দরকারেও কোথায় না যায়। মা জানতেন না এই যাত্রার কি পরিণাম, কেই বা জানত। আজও ভেবে আশ্চর্য হয়ে যাই, এমন একটা ঘটনা একদিন কি করে ঘটেছিল আমার 22 বৎসরের জীবনে। চাঁদুড়ের গঙ্গা তীর আমাদের গ্রাম থেকে 7 ক্রোশ। বেলা 2টোর সময় খেয়ায় গঙ্গা পার হয়ে গেলাম। পীতাম্বর বললে, বাবা ঠাকুর, এখান থেকে কোষ চারেক দূরে একখানা গ্রাম আছে। সেখানে আমাদের স্বজাতির অনেক বাস আছে। সন্ধে পর্যন্ত হাঁটতে পারবেন? তখন আমার জোয়ান বয়স। বললাম, খুব পারবো। তা তবে চলুন। সন্ধ্যার অন্তত ঘণ্টাখানেক পরে আমরা সেই গ্রামে পৌঁছে গেলাম। 60 বছর আগে সেসব কথা আজও আমার বেশ মনে আছে। আমাকে দাঁড় করিয়ে রেখে পীতাম্বর বাসার সন্ধানে কোথায় চলে গেল। আমি একটা নিম গাছের তলায় দাঁড়িয়েই আছি অন্ধকারে। পীতাম্বর আর ফেরে না। আধ ঘন্টা পরে দেখি পীতাম্বর এসে ডাকছে, কই আছেন নাকি বাবা ঠাকুর? চলুন। তারপর একটা খড়ের ঘরে নিয়ে গিয়ে আমাকে তুললেন। মনে হলো সেটা কোনো গৃহস্থের বাইরের চণ্ডী মণ্ডপ হবে। একপাশে কতগুলো বিচালি, অন্যদিকে ধানের বস্তা। একটা মাদুর পর্যন্ত নেই মাটির মেঝেতে পাতার। তার উপর অস্পষ্ট অন্ধকার, আলো নেই। বাড়ির লোকেরা এমন অভদ্র যে একবার খোঁজ পর্যন্ত আমাদের নিলে না। পীতাম্বরকে বললাম, দাঁড়ান, দেশলাই চালি, একবার দেখে নি সাপ খোপ কোথাও আছে কিনা। এমন বাড়িতেও তুমি নিয়ে এসেছো? বাবু, এ হলো গিয়ে রাঢ় দেশ, বড় খারাপ জায়গা। বিদেশি মানুষকে জায়গা দেয় না। এরা বোধহয় জানেও না যে আমরা বাইরের ঘরে আছি। তারপর কোনো রকমে রাত কাটিয়ে ভোর হবার সঙ্গে সঙ্গে দুজনে বেরিয়ে পড়া গেল। শাঁকমুড়ি বলে একটা ছোট্ট বাজারে চিঁড়ে দই কিনে আমরা ফলার করলাম। আগের রাত্রে অনাহারে আছি, তার উপর আমার জোয়ান বয়সের খিদে। আধসের করে চিঁড়ে আর আধসের দই, পোয়াটা গুড় ও 1 ছড়া কলা এক একজনে চক্ষের নিমেষে উড়িয়ে দিলাম। পীতাম্বরের মহৎ দোষ ছিল, তামাক খেতে বসলে সে হঠাৎ আর উঠত না। মুদির দোকানে আহার আনতে তামাক খেতে বসলো তো বসলই। এদিকে বেলা পড়ে আসতে লাগলো। আমি একটু ব্যস্ত হয়ে উঠলাম। মুদির দোকানে পয়সা মিটিয়ে আমরা আবার পথ হাঁটি। বেলা যখন বেশ গড়িয়ে এসেছে, তখন উত্তর দিক থেকে খুব মেঘ করে এলো। পীতাম্বর বললে, বাবা ঠাকুর, আগে সিজে ডুমুর দহ বলে একটা গ্রাম আছে, অনেক ব্রাহ্মণের বাস। কিন্তু জায়গাটাতে যাব কিনা তাই ভাবছি। কেন?
বিখ্যাত ডাকাতের জায়গা বাবা ঠাকুর। বামুনরাই তো ডাকাত। গঙ্গা দিয়ে একসময় বিদেশি মাল বোঝাই নৌকো যাওয়ার উপায় ছিল না। আজকাল তেমনটা নেই। তবুও বাবা ঠাকুর বিশ্বাস নেই। সঙ্গে অতগুলো টাকা। হ্যাঁ, কিন্তু বাইরের মাঠে থাকার চেয়ে গ্রামের মধ্যে ঢোকা ভালো। মাঠের মধ্যে ডাকাতি করে নিতে পারে তো। চলো কোনো ব্রাহ্মণের বাড়ি আশ্রয় নিই। কিন্তু বাবা ঠাকুর, কোনো রকমে যেন জানতে দেবেন না যে আমাদের কাছে টাকা আছে। সিজে ডুমুর জায়গাটা ভালো না। সন্ধ্যার আগে আশ্রয় প্রার্থী হয়ে 2-3টি ব্রাহ্মণ বাড়িতে গেলাম, কিন্তু কেউ জায়গা দিল না। আমরা বাইরের রোয়াকে শুয়ে থাকতে চাইলাম। রাত্রে কিছু খাবো না বললাম, কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করলে না। অবশেষে একটা দেউড়িওয়ালা উঁচু পাঁচিল তোলা পুরনো আমলের কোঠাবাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায়। এমন সময় একজন বৃদ্ধ হঠাৎ দরজা খুলে বাইরে এলেন। আমায় বললেন, কে? আগে আমাদের বাড়ি এখানে নয়। তা এখানে কি মনে করে? বিদেশি লোক, রাত্রে একটু থাকবার জায়গা খুঁজছি। তোমরা? আগে ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? উপাধি কি? রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ, উপাধি রায়। বৃদ্ধ একবার আমার আপাদমস্তক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখে বললে, এসো বাবু, সঙ্গে কেউ আছে? তাকেও ডাকো। এভাবে আশ্রয় পেয়ে প্রথমটা খুব খুশি হয়ে উঠেছিলাম বটে, কিন্তু পথের সদর দেউড়ি পার হয়ে বাড়ির মধ্যে ঢুকে সেই পুরনো আমলের বাড়ির চেহারা দেখে কেমন ভয় ভয় হলো। নির্জন বাড়িটায় কেউ যেন কোথাও নেই। এখানে যদি এরা টাকার জন্যে আমাদের খুন করে পুঁতে রাখে, তবে লাশ শনাক্ত করবার মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভেতরে গিয়ে 2 মহল পার হয়ে 3য় মহলে ঢুকে নারী কণ্ঠের স্বর শুনে একটু ভরসা হলো। মেয়েদের সামনে খুনটা অন্তত করতে পারবে না। চটা ওঠা খুব বড় একটা রোয়াকের এক পার্শ্বে বর্ষার জলে আগাছা গজিয়ে রীতিমতো বন হয়েছে। আমার ভয় হলো ওখানে নিশ্চয়ই সাপ লুকিয়ে থাকে। সেই রোয়াকে আমাদের বসবার জায়গা দেখিয়ে দিয়ে বৃদ্ধ রান্নাঘরের মধ্যে ঢুকল। পীতাম্বর চাপা গলায় বললে, বাবা ঠাকুর, এ কিরকম জায়গা? চলো সরে পড়ি। আমি মেয়েদের দেখে ভরসা পেয়েছি। বললাম, না না, বনেদি গেরস্ত, এখন হয়তো অবস্থা খারাপ হয়ে পড়েছে, কোনো ভয় নেই। দেখলাম একটু পরে বৃদ্ধ ফিরে এসে বললেন, তা তোমার সঙ্গের লোকটি কি জাত? গোয়ালা? বেশ, ওকে ওই পেছনের পুকুর থেকে 1 ঘড়া জল আনতে হবে তোমাদের হাত পা ধোয়ার জন্যে। আমার বাড়িতে লোকের অভাব। আমি বললাম, যাও পীতাম্বর। পীতাম্বর দেখি আমায় চোখ টিপছে। আমি ধমক দিয়ে বললাম, কি হলো? যাও না, বসে কেন? অগত্যা সে চলে গেল। এখন বাড়ির মধ্যে আমি একা পড়ে গেলাম। পীতাম্বরের সন্দেহের অর্থ বুঝিনি,
এমন নির্বোধ আমি নই। তাই খুব সতর্ক হয়ে রইলাম। নিজের 10 হাতের মধ্যে কোনো অপরিচিত লোককে আসতে দিচ্ছি নে। এখানে কাউকে বিশ্বাস নেই। প্রসিদ্ধ ডাকাতের জায়গা সিজে ডুমুর দ। বৃদ্ধ দেখি আবার আসছে। আমি উঠে দাঁড়ালাম। ওর হাতে লুকোনো সড়কি নেই তো। উঠে দাঁড়ালে তবু ছুট দিতে পারবো। বৃদ্ধ বললে, দাঁড়িয়ে কেন, বসো বসো। তোমাদের বাড়ি কোথায় যেন বললে? আগে সন্তানপুর, নদে জেলা। তা বাপের নাম কি? ঈশ্বর ভূষণচন্দ্র রায়। কি করো? বয়স কত? ছেলে মানুষ বলে তো মনে হচ্ছে। বৃদ্ধ একটা আশ্চর্য প্রশ্ন করলে হঠাৎ। বললে, আচ্ছা, গায়ত্রী মন্ত্র বলো তো। ভাবলাম, ব্যাপার কি? বৃদ্ধ পাগল টাগল নয় তো? রাত্রিটা কাটলে বাঁচি। কিন্তু কি করি? গায়ত্রী আবৃত্তি করে গেলাম। একটু পরে জল নিয়ে পীতাম্বর ফিরে এলো। আমরা হাত পা ধুয়ে বিশ্রাম করলাম। রাত্রের আহারাদিও শেষ হলো। আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে টানা বারান্দার একপাশে একটা ঘরে বৃদ্ধ আমার শোয়ার জায়গা দেখিয়ে দিলে। বিছানায় সবে শুয়েছি, এমন সময় একটি স্ত্রীলোক আমার ঘরে ঢুকলেন। স্ত্রীলোকটির রং ফর্সা, বয়স 40-এর কম নয়। হাতে মোটা সোনার বালা, পরনে রাঙা পাড় শাড়ি। আমার মায়ের বয়সী। আমি দেখে একটু সংকুচিত হয়ে পড়লাম। উঠে বসবার চেষ্টা করলাম বিছানা থেকে। তিনি বললেন, না না, থাক, তুমি শোও। বড্ড কষ্ট করে এসেছো, কিছু খাওয়া তো হলো না, কি বা ঘরে আছে। এমন সময় আবার বৃদ্ধটি ঘরে ঢুকে এমন একটি কথা বললেন, যাতে আমি আবার ভাবলাম নিশ্চয়ই বৃদ্ধটির মাথা খারাপ। তিনি স্ত্রীলোকটির দিকে চেয়ে বললেন, কেমন, পছন্দ হয়? হ্যাঁ। স্ত্রীলোকটি বললেন, সে কথা এখন কেন, বাচ্চা ঘুমুক, চলো আমরা এখন যাই। ওরা চলে গেলে আমি ভাবলাম পীতাম্বরকে ডাক দেব নাকি। কি ব্যাপার এদের? আমায় নরবলি টলি দেবে না তো? পছন্দ কিসের হবে? রাত্রি বোধহয় কাটল না। সকালে পীতাম্বরকে ডাক দিয়ে বললাম, চলো সকালে বেরোনো যাক। তা যেমন আপনি বলেন বাবা ঠাকুর, কিন্তু একটা কথা বলবো। কি? কাল আমি শোয়ার পরে সেই বুড়ো আমার কাছে গিয়ে অনেক খোঁজ খবর নিলেন। আপনার বাড়ি কোথায়, কে আছে, কেমন অবস্থা, কিসে চলে, সে অনেক কথা। এ জায়গা ভালো নয়, এখনই এখান থেকে যাওয়া ভালো। বৃদ্ধ কিন্তু পীড়াপিড়ি করতে লাগলেন, কাল রাত্রে আমাদের খাওয়া দাওয়া ভালো হয়নি, আজ এখানে থাকতেই হবে। আমার সঙ্গে তার নাকি একটা কথাও আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি কথা? আহার আদি করে নাও, ও বেলা হবে এখন সব। বৃদ্ধকে যেন বড় ব্যস্ত বলে মনে হলো। বৃদ্ধ পিছন ফিরতেই পীতাম্বর আমায় এসে চুপি চুপি বললে, বাবা ঠাকুর, বড় বিপদ।
কেন? কি? এরা ডাকাত, সদর দেউড়ি বন্ধ করে দিয়েছে, টাকার সন্ধান পেয়ে গিয়েছে, বাইরে যেতে দেবে না। সত্যি? সত্যি কিনা নিজের চোখে দেখে আসুন। সদর দেউড়িতে তালা লাগানো। হ্যাঁ। কথাটি কিন্তু আমার মনে লাগলো না। রাত্রিতে অন্ধকারে এরা যে কাজ অনায়াসে শেষ করতে পারত, তার জন্যে দিনমানে দেউড়ি বন্ধ করে গোলমাল বাঁধাবার চেষ্টা কেন করবে? পীতাম্বর হাজার হোক গোয়ালার ছেলে, ৮০ বৎসরের সাবালক হয় না। রাত্রে সেই স্ত্রীলোকটি একটু পরে এসে বললে, বাবা, কুয়োর জল তুলে দিচ্ছি, বেশ করে নিয়ে নাও, কিন্তু এবেলা কিছু খেও না যেন। আশ্চর্য হয়ে বললাম, কেন খাবো না মা? মনে মনে ভাবলাম, এর নিশ্চয়ই নরবলি না হয়ে যায় না। কিন্তু স্ত্রীলোকটি বললেন, মা বলে যখন ডেকেছ, তখন তো হয়েই গেল। কর্তার কাছে সব শুনো। বলতে বলতে বৃদ্ধ এসে হাজির। বললেন, দেখো, সোজা কথাটা বলি শোনো। আমার একটি নাতনি আছে। হ্যাঁ, সেটিকে তোমায় বিয়ে করতে হবে। সুন্দরী মেয়ে, তোমাকে এখনই দেখানো হচ্ছে, তোমার কোনো অনিষ্ট হবে না। তবে আমার নাতনি কানা খোঁড়া নয়, দেখলেই বুঝতে পারবে। তোমার সঙ্গে চমৎকার মানাবে বলেই এ সম্বন্ধ স্থির করেছি। আমার সামনে বজ্রপাত হলেও বোধহয় তত আশ্চর্য হতাম না। বিয়ে করতে হবে, সে কেমন কথা? বললাম, সে কি? তা কেমন করে হয়? কেন হবে না? হ্যাঁ, কেন হবে না? তোমরা আমাদেরই পাল্টি ঘর, মেয়ে ভালো, তোমার অমতের কারণ কি? গহনাপত্র সবই দেওয়া হবে। হ্যাঁ, আগে তা হয় না। সঙ্গে সঙ্গে বৃদ্ধের চোখ মুখের ভাব বদলে গেল। হঠাৎ অত্যন্ত কর্কশ ও রুক্ষ স্বরে বলে উঠল, কি বললে? তা হয় না? তা হতে হবে। হ্যাঁ। আমি কে জানো? আমার নাম ঈশ্বর রায়। আমার নামে সিজে ডুমুর দ থেকে মগরার খাল পর্যন্ত লোকে থরহরি কাঁপত একদিন। বিয়ে না করে এখান থেকে যাবার তো জো নেই তোমার। দেউড়িতে চাবি দেওয়া, ঘাড় ধরে বিয়ে দেওয়াবো, যদি সোজা আঙুলে না ঘি ওঠে। এখনো তো গোঁপ দাড়ি ওঠেনি। ছোকরা কার সঙ্গে কি বলছো তোমার খেয়াল নেই। আমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম। বৃদ্ধ সেই স্ত্রীলোকটির দিকে চেয়ে বললে, যাও, জগদ্ধাত্রীকে নিয়ে এসো। স্ত্রীলোকটির ঘরের মধ্যে ঢুকলেন এবং একটু পরে যখন মেয়েকে নিয়ে এলেন হাত ধরে, তখন সাক্ষাৎ জগদ্ধাত্রীর প্রতিমার মতোই তার রূপ ফুটে উঠল আমার মূঢ় চোখের সামনে। যেমনই গড়ন, তেমনি লম্বা, তেমনি রং। নামেও জগদ্ধাত্রী, রূপেও জগদ্ধাত্রী, ব্যবহারেও তাই। এর পরে গল্প খুবই সংক্ষিপ্ত। এই মেয়েই তোমাদের ঠাকুরমা জগদ্ধাত্রী দেবী। পুণ্যবতী সিঁথির সিঁদুর নিয়ে চলে গিয়েছে আজ কতকাল। তোমাদের বাপ তখন ৬ বছরের।
আর সেই ডাকাতের সর্দার ঈশ্বর রায় ছিলেন আমার দাদা শ্বশুর। গল্পটি শেষ করে ঠাকুরদা একবার শ্রোতাদের মুখের দিকে চাইলেন, কিন্তু কারোর মুখ দেখে বোঝা গেল না যে তারা কেউ এটা বিশ্বাস করেছে। তখন তামাকের নলটায় একটা জোর টান দিয়ে বললেন, আগেই তো বলেছি, এটা সত্যি বলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না, কিন্তু যেন এটাই সত্যি। বুড়ো বয়সে মিথ্যে কথা বলে নাতিদের ঠকি আমার লাভ কি বলো? হ্যাঁ, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী অডিওতে এমনি ভালো গল্পের সাথে। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।